প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ হারুন রশিদ, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, ব্যবস্থাপনা বিষয়ের পরিকল্পনা নিয়ে আমি আজকে কথা বলার চেষ্টা করব। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আলোচ্য বিষয়, শুরুতে পরিকল্পনা কী, 2 নম্বর পরিকল্পনার বৈশিষ্ট্য, 3 নম্বর পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ, 4 নম্বর পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। শুরুতে আমরা একটু জেনে নিই ব্যবস্থাপনা কী। ব্যবস্থাপনা হলো একটি সংগঠন বা একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য একজন ব্যবস্থাপক যে সকল কার্যগুলি পরিচালনা করেন তার সামগ্রিক রূপকে আমরা ব্যবস্থাপনা বলে থাকি। ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং। ব্যবস্থাপনা একটা প্রক্রিয়া যেখানে এই উপরোক্ত কার্যগুলিগুলি সম্পাদন হয়ে থাকে। তো ব্যবস্থাপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার বেস করে একজন ব্যবস্থাপক তার সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালায়। এজন্য বলা হয় প্ল্যানিং ইজ দ্য ফাউন্ডেশন অফ এ ম্যানেজমেন্ট। প্ল্যানিংটা, পরিকল্পনা হলো ব্যবস্থাপনার ভিত্তি স্তর। পরিকল্পনা যদি সঠিক থাকে, ব্যবস্থাপনা তার উদ্দেশ্য সহজভাবে অর্জন করতে পারবে। আর যদি পরিকল্পনাতে ভুল থাকে তাহলে তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হবে। তো পরিকল্পনা কী? পরিকল্পনা হলো আগাম চিন্তাভাবনা, আগাম নকশা বা পূর্ব নির্ধারিত কিছু কাজের সমষ্টিকে আমরা পরিকল্পনা বলে থাকি। প্ল্যানিং ইজ দ্য প্রিসিডিউল গ্রুপ অফ অ্যাকশন। এক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে আমরা 4টি প্রশ্নের উত্তর পেয়ে থাকি। কী করতে হবে, কেন করতে হবে, কীভাবে করতে হবে, কখন করতে হবে। এই 4টি প্রশ্নের উত্তর আমরা বেসিক্যালি পরিকল্পনার মাধ্যমে পেয়ে থাকি। এক কথা আমরা বলতে পারি পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করা, তা কীভাবে অর্জন করতে হবে, কখন কীভাবে, কার দ্বারা কাজটা আদায় করতে হবে, এই সংক্রান্ত বিষয়ে এই কার্যগুলিগুলি পূর্ব নির্ধারণ করা এবং তার জন্য বিভিন্ন অল্টারনেটিভ বা বিভিন্ন বিকল্প পন্থাসমূহ আইডেন্টিফাই করা এবং বিকল্প পন্থাসমূহের মধ্য থেকে সর্বোত্তম পন্থাটিকে গ্রহণ করাকে আমরা বলি পরিকল্পনা। তো এক কথায় আমরা বলতে পারি পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রাথমিক এবং মূল কাজ। তার উপর বেস করে ব্যবস্থাপনা অন্যান্য কার্যগুলি পরিচালিত হয়ে থাকে। তো পরিকল্পনা বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি তাহলে আমরা পরিকল্পনা সম্পর্কে আরেকটু ক্লিয়ার হতে পারবো। আমরা পরিকল্পনা বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটু খেয়াল করি, এখানে কয়েকটা পয়েন্ট আছে যেটা আমরা একটু দেখি নেই। পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আমরা দেখার চেষ্টা করি এবং আমি বলার সময় আশা করি রাইট ডাউন করে নিলেই হবে। তো আমরা দেখি পরিকল্পনা বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা এখানে 8টি পয়েন্ট নোট আউট করা হয়েছে। প্রথম পয়েন্টটি যেটি সেটা হলো পরিকল্পনার প্রাথমিকতা ও মুখ্যতা। ব্যবস্থাপনার প্রথম কাজ হলো পরিকল্পনা, এই জন্য বলা হচ্ছে পরিকল্পনার প্রাথমিকতা এবং মুখ্যতা। মুখ্য মানে প্রধান। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রধান কাজ। যেটা আমরা শুরুতে বলছিলাম, পরিকল্পনা আর উপর বেস করে অন্যান্য কার্যগুলি পরিচালিত হয়। এই জন্য বলা হচ্ছে যে কোনো একটা কাজ আদায়ের জন্য বা কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য অবশ্যই কি সঠিক পরিকল্পনা থাকতে হবে, আর এরপর বেস করে অন্যান্য কার্যগুলি পরিচালিত হবে। 2 নম্বর পয়েন্ট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, চিন্তন মনন প্রক্রিয়া। পরিকল্পনাটা কি? থিঙ্কিং, মানসিক প্রক্রিয়া থেকে পরিকল্পনা ডেভেলপমেন্ট হয়। এটা বলা হচ্ছে চিন্তন মনন প্রক্রিয়া। চিন্তার মাধ্যমে, মানসিক প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পনাটা আসে। একই কাজ বিভিন্ন জনে বিভিন্নভাবে পরিকল্পনার মাধ্যমে আদায় করার চেষ্টা করে বা অর্জন করার চেষ্টা করে। যেন বলা হচ্ছে ম্যান টু ম্যান তার চিন্তা ভাবনা, তার যে মানসিকতা, এগুলো বেরি করে বলে পরিকল্পনার মাত্র ভিন্ন হয়ে থাকে। 3 নম্বর পয়েন্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, ভবিষ্যৎমুখী কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান। 3 নম্বর পয়েন্ট, ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান। পরিকল্পনার মাধ্যমে আমরা জানতে পারি ভবিষ্যতে কী কী কাজগুলো আমাদের সম্পাদন করতে হবে। এটা আগে থেকে একটা অনুমান করা যায়, আইডিয়া নেওয়া যায় বা গেস করা যায়। যেন বলা হচ্ছে পরিকল্পনাতে ডিটেলস থাকে যে কোন কাজটা করতে হবে, এই সংক্রান্ত এখানে বিস্তারিত বিষয়গুলো উল্লেখ থাকে। এই জন্য বলা হচ্ছে ভবিষ্যৎ কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান।
4 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা। আমি পরিকল্পনা কেন করব? সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য। প্রতিষ্ঠান কেন বা সংগঠন কেন গঠিত হয়? অবশ্যই সুনির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্যই সংগঠন বা প্রতিষ্ঠান গঠিত হয়। তো পরিকল্পনার প্রত্যেকটি ধাপ বা স্টেপ বা প্রত্যেকটা কাজ কী হবে, এখানে উদ্দেশ্যকে কেন্দ্র করে করতে হবে। উদ্দেশ্য কীভাবে হাসিল করা যায় তার জন্য আমাকে কী করতে হবে? পরিকল্পনা প্রণয়ন করতে হবে। 5 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে পরিকল্পনা তথ্য নির্ভরশীলতা। পরিকল্পনাটা কী হতে হবে? ইনফরমেশন বেসড। পরিকল্পনা ইনফরমেশন যদি সঠিক না থাকে, ইনফরমেশন গ্যাপ থাকলে পরিকল্পনা ভুল হবে। এক্ষেত্রে কী হবে? সংগঠন সাফার হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যই বলা হচ্ছে পরিকল্পনা হবে কি তথ্য নির্ভর। আমি যে কোনো একটা কাজ করতে গেলে, সিদ্ধান্ত নিতে গেলে বা কোনো একটা প্ল্যান করতে গেলে অবশ্যই করতে আগে এই সংক্রান্ত তথ্য বা ইনফরমেশান আমাকে কালেক্ট করতে হবে, তার উপর বেস করে আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। তারপরে 6 নম্বরে আমরা দেখি উত্তম বিকল্প। পরিকল্পনার ক্ষেত্রে আমরা যদি মনে করি যে কোনো একটা কাজ করবো, এর জন্য বিভিন্ন ওয়ে বা স্টেপ থাকতে পারে বা বিভিন্ন অল্টারনেটিভ থাকতে পারে, কিন্তু পরিকল্পনা আমরা যেটা সেটাকে নেব যেটা বেস্ট অল্টারনেটিভ বা উত্তম বিকল্প। উত্তম বিকল্প বলতে আমরা বলতেছি যে এখানে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে আমাকে দেখতে হবে ন্যূনতম ব্যয়, কম সময়ে অধিক লাভবান বা প্রতিষ্ঠান অধিক ফলপ্রদতা লাভ করবে, সে ধরনের অল্টারনেটিভকে আমি এখানে উত্তম বিকল্প হিসাবে নেব। তার পরবর্তী পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর পয়েন্টে, যেটা পরিকল্পনার ব্যাপ্তি। পরিকল্পনা ব্যাপ্তি বা আওতা মানে প্রতিষ্ঠানের ইচ অ্যান্ড এভরি কর্নারে পরিকল্পনা ইনভলভ। প্রত্যেকটা কাজ এখানে যদি মনে করে যে পরিকল্পনার উপর বেস করে সংগঠন সংগঠিত হয়, কীভাবে অ্যারেঞ্জ করা হবে, তারপর কর্মী সংস্থান, তারপরে আমরা বলি ডিরেকশান, তারপরে আমরা বলি কোঅর্ডিনেশন, তারপর মোটিভেশান, তারপরে আমরা নেতৃত্ব, পাশাপাশি কন্ট্রোলিং, প্রত্যেকটা কাজে পরিকল্পনার সাথে ইনভলভ। পরিকল্পনার উপর বেস করেই প্রত্যেকটা কাজ পরিচালিত। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনার ব্যাপ্তি প্রতিষ্ঠানের প্রত্যেকটা কাজের সাথে ইনভলভ। এই জন্য পরিকল্পনার ব্যাপ্তি অনেক বৃহৎ। পরবর্তী পয়েন্ট আমরা লাস্ট পয়েন্ট যেটা দেখতে, কন্টিনিউটি বা নিরবচ্ছিন্নতা। পরিকল্পনা অবশ্যই কী হবে? কন্টিনিউয়াসলি হতে হবে। একবার পরিকল্পনা করলাম তাই বলে প্রতিষ্ঠান আর পরিকল্পনা করবে না, এটা দিয়ে চলবে এমন না। পরিকল্পনা চেঞ্জ হবে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি কী করবো? পরিকল্পনাকে রিসাফল করব, যার মাধ্যমে প্রতিষ্ঠান কী হবে? অবস্থার পরিপ্রেক্ষিতে সেরকম সিদ্ধান্তে আসবে এবং সেটা অর্জন করার প্রচেষ্টা চালাবে। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনা কী হবে? নিরবিচ্ছিন্ন। পরিকল্পনা একবার করে বাদ দেওয়া যাবে না, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলমান থাকবে এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের প্রচেষ্টা চালাবে। এখানে কোনো গ্যাপ বা আমরা বলে যে বিরতি থাকবে না। এই ছিল পরিকল্পনার বৈশিষ্ট্য। তাহলে আমরা এক কথা আমরা বলতে পারি পরিকল্পনা হলো আগাম চিন্তাভাবনা বা পূর্ব নির্ধারিত কিছু কাজের সমষ্টি, যার মাধ্যমে কী করা হয়? প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালানো হয়। এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ, স্টেপস ইন প্ল্যানিং। পরিকল্পনার ধাপসমূহ কী কী? হাউ টু ডেভেলপ এ প্ল্যান, কীভাবে পরিকল্পনার উন্নয়ন ঘটানো হয় বা তৈরি করা হয়। তো শুরুতে আমরা দেখি এখানে আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আছে, এখানে প্রায় 11টা পয়েন্ট। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো পয়েন্টগুলো একে একে এখানে আমাদের হাতে আছে 11টা পয়েন্ট আছে। তো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার সময় আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা লিখে নিতে পারবে। শুরুতে আমরা দেখি পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন পদক্ষেপ বা ধাপের মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা হলো বর্তমান আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন। ইন ফিউচারে কী ধরনের অপরচুনিটি বা আমরা বলি সুযোগ সুবিধা আসতে পারে, সেটাকে আমাকে বর্তমানেই অ্যাসেস করতে হবে। যদি আমার অ্যাসেসমেন্ট বা আমার দূরদর্শিতা যদি ঠিক থাকে তাহলে আমার পরিকল্পনা সঠিক হবে। আর যদি আমার দূরদর্শিতা বা আমরা ভবিষ্যৎ সম্পর্কে ধারণা যদি ওইরকম গেস না করতে পারি, অনুমান যদি আমাদের ওইরকম সঠিক না হয়, তাহলে কী হবে? পরিকল্পনাও ভুল হতে পারে। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের জন্য কী করতে হবে? প্রথমে ভবিষ্যৎ কী সুযোগ সুবিধা আসতে পারে সেটাকে আমাকে আগে থেকে মূল্যায়ন করতে হবে, তার উপর বেস করে আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। এর মধ্যে বর্তমান আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা
মূল্যায়ন, বর্তমানের ওপর বেস করে ভবিষ্যতে কী ধরনের সুযোগ সুবিধা আসতে পারে সে অনুযায়ী আমাকে প্ল্যান করতে হবে। এই জন্য বলা হচ্ছে বর্তমান আলোকে ভবিষ্যৎ সুযোগ সুবিধা মূল্যায়ন করা। 2 নম্বর পয়েন্ট, সুস্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ। পরিকল্পনা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সংগঠনের লক্ষ্য বা উদ্দেশ্য অবশ্যই কি ক্লিয়ার হতে হবে, ক্লিয়ারলি আইডেন্টিফাইড, দ্যাট মিনস সুস্পষ্ট। এখানে কোনো অ্যাম্বিগুইটি বা আমরা বলি অস্পষ্টতা থাকলে হবে না। কারণ যদি অস্পষ্টতা থাকে তাহলে পরিকল্পনা আমরা কী উদ্দেশ্যে বা কী অর্জনের জন্য আমরা প্রচেষ্টা চালাবো সেটা কিন্তু আমরা বাধাপ্রাপ্ত হবে। এই জন্য বলা হচ্ছে পরিকল্পনার ক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, সুস্পষ্ট উদ্দেশ্য বা লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি কোথায় যেতে যাচ্ছি, কী অর্জন করতে যাচ্ছি সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাকে পরিকল্পনাটা প্রিপেয়ার্ড বা তৈরি করতে হবে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণ করা। পরিকল্পনা প্রণয়নের জন্য আমরা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দেখছি পরিকল্পনা তথ্য নির্ভরশীল বা তথ্য নির্ভর। তো এক্ষেত্রে আমরা পরিকল্পনা প্রণয়ন করতে গেলে অবশ্যই কী করতে হবে, আমাকে ওই কনসার্ন বা ওই রিলেটেড সংশ্লিষ্ট ইনফরমেশান আমাকে অবশ্যই আগে থেকে কালেক্ট করতে হবে। ইনফরমেশান যদি কালেক্ট গ্যাপ থাকে বা সংগ্রহে কোনো গ্যাপ থাকে তাহলে পরবর্তীতে পরিকল্পনা প্রণয়ন করতে গেলেও কী হবে, ভুল সিদ্ধান্ত আসতে পারে বা ভুল পরিকল্পনা আসতে পারে বা খরচ বেড়ে যেতে পারে, প্রতিষ্ঠান লাভের ছেদে লুজারে চলে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বিশ্লেষণটা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। যে তথ্যটা আনলাম সেটাকে এনে আবার এটাকে কী করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এখানে কোথায় ব্যয় বেশি, কোথায় সময় বেশি লাগছে, কোথায় কম ব্যয়, অল্প সময়ে আমি আমার কাজটা অর্জন করতে পারবো, এই বিষয়গুলো আমাকে চিন্তা করতে হবে। তার পরবর্তী পয়েন্টে 4 নম্বর পয়েন্টে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান। পরিকল্পনা প্রণয়নের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভবিষ্যৎ সম্পর্কে আমাকে অনুমান করতে হবে। এটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে বিষয়টা চলে আসে। কারণ যে যত বেশি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ তার ভবিষ্যৎ সম্পর্কে ধারণা তত বেশি ক্লিয়ার। এই জন্য বলা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে যার যত বেশি সুন্দর আইডিয়া বা সঠিক আইডিয়া থাকে তার পরিকল্পনা তত সুন্দর হবে। এই জন্য বলা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা 4 নম্বর ধাপে এই কাজটা করে থাকি। 5 নম্বর পয়েন্ট যেটা দেখতে পাচ্ছি বিকল্প কার্যপদ্ধতি স্থির করা। পরিকল্পনা প্রণয়নের জন্য আমাকে কী করতে হবে, বিকল্প একটা কার্যপদ্ধতি দ্বারা আমরা পরিকল্পনাকে মূল্যায়ন করার চেষ্টা করব না। এখানে অনেকগুলো অল্টারনেটিভ থাকতে পারে এবং সেগুলো প্রত্যেকটা আমরা এখানে কী করবো, আইডেন্টিফাই করব। এই জন্য বলা হচ্ছে একের অধিক সলিউশন বা কার্যপদ্ধতি আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। যদি আমি মনে করি আমি নরসিংদী থেকে ঢাকা যাব, তাহলে আমাকে কী করতে হবে, মার্কেটে বা আমি ওই সংক্রান্ত ঢাকা যাওয়ার ওয়েগুলো আমাকে কী করতে হবে, ইনফরমেশনের মাধ্যমে আনতে হবে। ট্রেনে যাওয়া যায়, বাসে যাওয়া যায়, মাইক্রো ভাড়া করে দেওয়া যায়, ভেঙে সিএনজি দিয়ে যাওয়া যায়। তো এই অল্টারনেটিভগুলো কিন্তু আমাকে এখানে কালেক্ট করতে হবে। ইনফরমেশন যদি সঠিক থাকে, এখন যদি কেউ নতুন নরসিংদীতে আসলো ঢাকা যাবে, কিন্তু সে যদি জানে না যে ট্রেনে যাওয়া যায়, তাহলে কিন্তু সে ট্রেন সম্পর্কে বা ট্রেন থেকে যে বেনিফিট আসতে পারতো, অল্প সময় যাওয়া যেত বা খরচ কম লাগতো, সে অথবা তার সিদ্ধান্ত ভুল হবে। এক্ষেত্রে অথবা সে বাসে বা অন্য কোনো ওয়াইতে গেলে অথবা তার সময় বেশি লাগতে পারে, জ্যামে পড়তে পারে বা আমরা জানি কস্ট বেড়ে যেতে পারে। এই জন্যই বলা হচ্ছে যে আমার কী করতে হবে, বিকল্প মানে তথ্য সংগ্রহের পরপরে আমাকে কী করতে হবে, অনেকগুলো বিকল্প যতগুলো অল্টারনেটিভ থাকে ওই পরিকল্পনা লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সবগুলো অল্টারনেটিভকে আমাকে কী করতে হবে, এখানে ফাইন্ড আউট করতে হবে। এটি বলা হচ্ছে বিকল্প কার্যপদ্ধতি স্থির করা। তারপরে 6 নম্বর পয়েন্টে আমরা দেখি বিকল্প সমূহ মূল্যায়ন করা। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার অনেকগুলো একটা উদ্দেশ্য বা লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কার্যপদ্ধতি আমরা এখানে ফাইন্ড আউট বা স্থির করলাম। যেমন আমি মনে করি যে আমি নরসিংদী থেকে ঢাকা যাব, আমি অথবা ট্রেনে যেতে পারি, বাসে যেতে পারি, মাইক্রো ভাড়া করে যেতে পারি, অথবা আমি সিএনজি দিয়ে ভেঙে যেতে পারি। তো আমার অনেকগুলো বিকল্প এখানে এসেছে। এখন প্রত্যেকটা বিকল্পকে আমি অ্যানালাইসিস করতে হবে ইন কনসিডারিং টাইম, কস্ট, রিস্ক, অনেকগুলো ফ্যাক্টর। তো এখানে যেটা হবে যে আমার যেখানে কম সময় লাগবে, অর্থ ব্যয় কম হবে এবং রিস্ক যেখানে কম থাকবে, সে ওয়েতে আমি কী করবো, ঢাকা যাওয়ার প্রসেসটা চালাবো। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা অল্টারনেটিভকে আমরা এইভাবে অ্যানালাইসিস করে দেখবো, যার ব্যয় কম হবে, যার রিস্ক কম থাকবে
এবং যেটা দ্রুত যাওয়া যাবে কম সময়ে, সেটাকে আমরা এখানে পরিকল্পনার উত্তম বিকল্প হিসাবে চিন্তা করতে পারি। এটাকে বলা হচ্ছে সর্বোত্তম মানে বিকল্প সমূহ মূল্যায়ন করা। তো প্রত্যেকটা বিকল্পকে আমরা এইভাবে কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখব, কার বেনিফিট কতটুকু, কার ব্যয় বেশি বা কার ব্যয় কম। তার পরবর্তী যে সপ্তম স্টেপস সেটা হলো সর্বোত্তম বিকল্প গ্রহণ। অনেকগুলো অল্টারনেটিভ আমরা এখানে ফাইন্ড আউট করলাম, পরে আমরা দেখব যে মূল্যায়নের পরে কার ব্যয় কম হচ্ছে, কোনটা আমার জন্য সবচেয়ে বেশি বেনিফিটেড, আমি যেটাতে আমি বেশি বেনিফিটেড হবো সেটাকে আমি গ্রহণ করবো। এটাগুলো হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ করা। সর্বোত্তম বিকল্পর মাধ্যমে আমরা কী করতে পারি, প্রতিষ্ঠান লাভবান বেশি হবে। আর যদি আমি সঠিকভাবে বিকল্প অ্যানালাইসিস না করতে পারি তাহলে কী হবে, আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। তার পরবর্তী যে বিষয়টা আসছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। সহায়ক পরিকল্পনার মূল পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য তার সাপোর্টিং কিছু পরিকল্পনা প্রণয়নের দরকার হতে পারে। যেমন আমি যদি মনে করি একটা ব্রিজ তৈরি করব, তার জন্য আমার হয়তো বা দেখা গেলো রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে বা ম্যান পাওয়ার লাগবে। এগুলো আমি কখন কালেক্ট করব, কীভাবে করব? তো আমি তো আমার মূল উদ্দেশ্য ব্রিজ তৈরি করা, কিন্তু এর জন্য আমার ওই জিনিসগুলো লজিস্টিক সাপোর্টগুলো কখন কীভাবে আসবে সেগুলোর জন্য আলাদা আলাদা পরিকল্পনা করতে হবে। আমি যদি মনে করি নরসিংদী থেকে আমি ঢাকা যাব ট্রেনের মাধ্যমে, ট্রেনকে আমি সিলেক্ট করলাম, তাহলে ট্রেনে গেলে আমাকে কী করতে হবে, ট্রেনের টাইম শিডিউল তো অবশ্যই জানতে হবে, পাশাপাশি আমাকে টিকিট সংগ্রহ করতে হবে আগে থেকে। টিকিটের জন্য আমার আলাদা একটা প্ল্যান থাকতে হবে, টিকিট কবে ছাড়বে, কদিন আগে টিকিট আমি সিটের টিকিট আমরা পাবো, বা স্টেশন থেকে কদিন আগে টিকিট ছাড়বে অনুযায়ী আমাকে টিকিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি আমি যদি মনে করি যে আমি ওই দিন যাবো, তাহলে ওই দিন সকালবেলা আমি যদি নরসিংদী থেকে 9টা বাজে আমার ট্রেন যায়, তাহলে আমাকে কী করতে হবে, আমার বাসা থেকে স্টেশনে যেতে কত সময় লাগবে তার জন্য একটা প্ল্যান থাকতে পারে। আমি কিসের মাধ্যমে যাব, রিক্সা যাব না হেঁটে যাব, এই বিষয়ে আমার একটা প্ল্যান, সুনির্দিষ্ট ক্লিয়ার একটা পরিকল্পনা থাকা উচিত। এই জন্য বলা হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন, মানে মূল পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে সাপোর্ট করার জন্য আদার যতগুলো পরিকল্পনা প্রণয়ন করা হবে সেটাকে বলা হচ্ছে সহায়ক পরিকল্পনা প্রণয়ন। তারপরে 9 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ। গুরুত্বপূর্ণ বিষয়, কার্যারম্ভের সময় আমি কখন থেকে আমার কাজটা লঞ্চ করব, স্টার্ট করব, এবং কার্যক্রম নির্ধারণ, কোন কাজটার পরে কোন কাজটা হবে, কার্যক্রমগুলো নির্ধারণ করা স্টেপ বাই স্টেপ। এক্ষেত্রে আমরা বলা হচ্ছে যেটা আমরা বলি শিডিউলিং বা আমরা বলি রুটিন। কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ, কোন কোন কাজ থাকবে এবং সেই রুটিনের ওই রুটিন অনুযায়ী কাজটাকে ভাগ করে দেওয়া, কোন সময় কোন কাজটা করতে হবে। এখানে টাইম এবং কাজকে ইনভলভ করে একটা রুটিন বা ছক তৈরি করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হচ্ছে কার্যারম্ভের সময় ও কার্যক্রম নির্ধারণ, কোনটার পর কোন কাজটা সংগঠিত হবে, কখন হবে, এই বিষয়টা। তারপরে পরবর্তী পয়েন্টে দেখতে পাচ্ছি 10 নম্বর পয়েন্ট, প্রণীত পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ। আমি যে পরিকল্পনা প্রণয়ন করলাম সেই পরিকল্পনাটা আমি ফাইনালি প্রয়োগ না করে আমরা এক্সপেরিমেন্টালি টেস্ট করব যে আদৌ কি এটা ঠিক কিনা, বা এটা ভায়াবল কিনা, এটা ফিজিবল কিনা, এটা বাস্তবসম্মত কিনা, বা কোথাও আমি গিয়ে আটকে যাবো কিনা, এই বিষয়গুলো আমাকে এখানে চিন্তা করতে হবে। এই জন্য ওয়ান টেস্ট, এটাকে বলা হয় এক্সপেরিমেন্টাল বা আমরা বলি টেস্ট করা। টেস্টে যদি আমি সাকসেস হয় তাহলে আমি ফাইনালি প্রয়োগ করতে যাব। এই জন্য বলা হচ্ছে প্রণীত পরিকল্পনা আর যেটা পরীক্ষামূলক প্রয়োগ। যদি আমরা উৎপাদনকারী কোনো প্রতিষ্ঠান হয় তাহলে কী করে, তারা উৎপাদনকে আগে অন টেস্টে উৎপাদনে যায়। অন টেস্টে উৎপাদনে যদি মনে করে হ্যাঁ ঠিক আছে প্রোডাকশন ভালো হচ্ছে, ডিফেক্টিভ কম হচ্ছে, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে, তাহলে কী করবে, ফাইনালি সে চূড়ান্তভাবে উৎপাদনে যাবে। এই জন্য বলা হচ্ছে প্রণীত পরিকল্পনার পরীক্ষামূলক প্রয়োগ। আর লাস্ট পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি নাম্বার 11, কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ। কার্যকারিতা মূল্যায়ন, আমি যখন উৎপাদনে যাব, আমি বা পরিকল্পনা প্রয়োগ করতে যাব, তখন আমরা যে আউটপুট আসবে তার কি ইফেক্ট, বা আমি যে অনুযায়ী পরিকল্পনা করলাম সে অনুযায়ী আমার যে উৎপাদন হচ্ছে কি না, আদর্শ মান অনুযায়ী আমি প্রোডাকশন হচ্ছে কি না, ডিফেক্টিভ কম হচ্ছে কি না,
ওইটার সাথে আমার কী করতে হবে, কম্পেয়ার করে এখানে মূল্যায়ন করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। যদি আমি আদর্শ মান অনুযায়ী কম হয় তাহলে আমি মনে করবো যে এখানে কোনো ভুল আছে, সেটাকে আবার সংশোধন করতে হবে। আর যদি মনে করি না ঠিক আছে, আমার উৎপাদন আদর্শ মান অনুযায়ী হচ্ছে, স্ট্যান্ডার্ড অনুযায়ী, তাহলে আমি করব কন্টিনিউ করব। এই জন্য বলছি কার্যকারিতা মূল্যায়ন। আমার যে আউটপুট আসবে, যে প্রাথমিক পর্যায়ে আমি এক্সপেরিমেন্টাল প্রয়োগের ফলে বা পরীক্ষামূলক প্রয়োগের সময় যে আউটপুট আসবে সেটাকে আমি কী করবো, এখানে অবশ্যই ইভ্যালুয়েশন করবো। ইভ্যালুয়েশন করে দেখব যে ঠিক আছে, উৎপাদন যদি ওকে থাকে, সব কিছু ওকে থাকে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কোনো ত্রুটি সংঘটিত হয় বা ত্রুটি পরিলক্ষিত হয়, তাহলে সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশোধনীমূলক ব্যবস্থা কেন হলো, এটা কোথায় ত্রুটিটা আছে সেটাকে ফাইন্ড আউট করা, সেটাকে আমরা বলি মেরামত বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে কী করা, মানে সঠিকভাবে মানে সেটাকে সঠিক করে বা ঠিক করে আবার নতুন করে উৎপাদনে যায়। এটাকে বলা হচ্ছে কার্যকারিতা মূল্যায়ন ও সংশোধনী ব্যবস্থা গ্রহণ। তো পরিকল্পনার ক্ষেত্রে আমরা দেখলাম একটা পরিকল্পনা প্রণয়নের জন্য বা পরিকল্পনার বিভিন্ন ধাপগুলো কী কী, এখানে আমরা 11টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি। আশা করি ছাত্রছাত্রীবৃন্দ পরিকল্পনা প্রণয়ন করতে গেলে এই বিষয়টা আমাদের অবশ্যই স্টেপগুলো আমাদের ফলো করা উচিত। তাহলে আমরা সুন্দর এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সঠিক এবং সুন্দর পরিকল্পনা প্রণয়ন করতে সমর্থ হব। তো আমি আরেকটা টপিক নিয়ে আজকে কথা বলার কথা ছিল, সেটা হলো পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদান। আমি পরিকল্পনা প্রণয়ন করতে যাব, কিন্তু পরিকল্পনার উপর কারা কারা প্রভাব বিস্তার করে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা উচিত। ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর অফ ডেভেলপিং এ প্ল্যান। তো পরিকল্পনার উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, 11টা পয়েন্ট নোট আউট করা হচ্ছে। তো আমরা যদি খেয়াল করি, এটা দেখতে পাবো এখানে 11টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনার প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী। তো শুরুতে আমরা দেখি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য। পরিকল্পনা প্রণয়ন করবে কেন? প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য। আর প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য কী, সেটার উপর বেস করে আমার পরিকল্পনা প্রণীত হবে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যকে কেন্দ্র করে আমার পরিকল্পনার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হবে এবং পরিকল্পনাও প্রণয়ন করা হবে। 2 নম্বর পয়েন্ট, নির্বাহীর মান। যা এক্সিকিউটিভ বা টপ লেভেল ম্যানেজমেন্ট যারা থাকে, যিনি থাকেন, তার কি কোয়ালিটি, তার উপর বেস করে পরিকল্পনা খুব ভালো হবে অথবা পরিকল্পনা লোয়ার কোয়ালিটি হবে। এই জন্য বলা হচ্ছে নির্বাহীর মান যদি উচ্চ হয়, উন্নত হয়, তাহলে পরিকল্পনা সুন্দর হবে। নির্বাহী যদি অদক্ষ হয় বা ওইরকম এক্সপার্ট না হয়, তাহলে তার পরিকল্পনা সঠিক পরিকল্পনা হবে না। এক্ষেত্রে পরিকল্পনা তার উদ্দেশ্য অর্জনে পরবর্তী উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নির্বাহীর মন মানসিকতা। নির্বাহী যদি ওইরকম অটোক্রেট হয় বা আমরা বলি স্বৈরতান্ত্রিক মনোভাব সম্পন্ন হয়, তাহলে পরিকল্পনা এক ধরনের হবে। আর নির্বাহী যদি গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন হয়, তাহলে তার অধস্তনদের নিয়ে সুন্দর করে বসে আলাপ আলোচনার মাধ্যমে তার পরিকল্পনা অর্জনের প্রচেষ্টা চালাবে। এই জন্যই বলা হচ্ছে নির্বাহীর মন মানসিকতার উপর বেস করে পরিকল্পনা অনেক সুন্দর পরিকল্পনা হয়, আবার অনেক সময় খারাপ পরিকল্পনা প্রতিষ্ঠানের জন্য চলে আসে। তারপর আছে অধস্তনদের মান। অধস্তন বা সাবঅর্ডিনেট অনেক সময় দেখা যায় পার্টিসিপেটরি ম্যানেজমেন্ট, দ্যাট মিনস অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি সাবঅর্ডিনেট বা অধস্তনদের কোয়ালিটি খারাপ থাকে, তাহলে তাদের দ্বারা যে কোনো ইনফরমেশান বা আমরা বলি তাদের দ্বারা তাদের ইনভলভমেন্টের মাধ্যমে যদি কোনো পরিকল্পনা তৈরি হয়, সেই পরিকল্পনা ওইরকম উন্নত হবে না বা ভালো হবে। আর যদি তাদের কোয়ালিটি ভালো থাকে, তাহলে তাদের দ্বারা ইনফরমেশন ভালো হবে এবং পরবর্তীতে সেই পরিকল্পনাটা অনেক সুন্দর হবে। তারপরে 5 নম্বর পয়েন্ট আছে পূর্বে গৃহীত পরিকল্পনার কার্যকারিতা। এটা গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে যে সকল পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল প্রতিষ্ঠানের জন্য, তার কার্যকারিতা কতটুকু হয়েছে, তার উপর বেস করে পরিকল্পনা বর্তমান পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রভাব বিস্তার করে থাকে।
এই জন্য বলা হচ্ছে পূর্বে গৃহীত পরিকল্পনার কার্যকারিতা যদি 100% হয় তাহলে বর্তমান পরিকল্পনা আরও উৎসাহের সহিত প্রণীত হবে এবং সেটা বাস্তবায়ন আরও সহজ হবে এবং সুন্দর পরিকল্পনা হবে। আর যদি অতীতের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব না হয় তাহলে বর্তমান পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রেও ম্যানেজমেন্ট, অধস্থান বা যারা একসাথে ইনভলভ থাকবে তারা তাদের দায় সারাভাবে তাদের কাজটা সম্পাদন করবে এবং এটাও অনেক সময় ব্যর্থ হবে। তারপরে আমরা যদি খেয়াল করি প্রতিষ্ঠানের সামর্থ্য, আমি যে পরিকল্পনা প্রণয়ন করব এটা এই প্রতিষ্ঠানের কী ধরনের সামর্থ্য আছে, দ্যাট মিন্স ফিনান্সিয়াল, তারপরে আদার লজিস্টিক সাপোর্ট, দ্যাট মিন্স তার ম্যান পাওয়ার, মানব সম্পদ বা তার সুনাম বা তার আর্থিক সামর্থ্য, এর উপর বেস করে পরিকল্পনা প্রণয়ন হয়ে থাকে। এখন যদি আমি ছোট্ট একটা প্রতিষ্ঠানের জন্য অনেক হাইলি লজিস্টিক সাপোর্ট কোনো পরিকল্পনা প্রণয়ন করি, সেটা বাস্তবায়নের জন্য অনেক অর্থের প্রয়োজন, সেক্ষেত্রে হতে পারে ছোট্ট প্রতিষ্ঠানে দ্বারা সেটা অনেক সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই জন্য বলা হচ্ছে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী আমাকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তারপর আছে পরিকল্পনা প্রণয়নের প্রাপ্ত সময়। আমি যে পরিকল্পনা প্রণয়ন করব তার জন্য আমাকে মার্কেট থেকে বা আমরা বলে যে ফিল্ড থেকে বিভিন্ন তথ্য বা ইনফরমেশন কালেক্ট করতে হবে, তার জন্য অনেক সময় লাগবে। এখন যদি আমাকে অল্প সময় দেওয়া হয় বা প্রতিষ্ঠানে যারা পরিকল্পনা প্রণয়নের সাথে জড়িত তাদের যদি অল্প সময় দেওয়া হয় তাহলে সে হতে পারে একটা যেনতেনভাবে একটা পরিকল্পনা তৈরি করে ফেলবে। আর যদি তাকে পর্যাপ্ত সময় দেওয়া হয় সে কারো মাধ্যমে তিনি বা তাহারা কোনো জরিপকারী প্রতিষ্ঠানের মাধ্যমে বা বিভিন্ন উপায়ের মাধ্যমে তারা কী করবে, মার্কেট থেকে তথ্য বা ইনফরমেশন এনে সে অনুযায়ী পরিকল্পনাটা সঠিকভাবে প্রণয়ন করবে। এই জন্য বলা হচ্ছে অল্প সময় পরিকল্পনা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যার সম্ভাবনা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিষ্ঠানে বর্তমানে কী ধরনের সমস্যা বিরাজমান সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং ভবিষ্যতে কী ধরনের সম্ভাবনা আছে সেই বিষয়টা, এই দুইটা বিষয়কে কম্প্রোমাইজ করে আমাকে পরিকল্পনা তৈরি করতে হবে। প্রতিষ্ঠানে বর্তমান যে সমস্যা আছে সেটাকে ওভারলুক করে আমি কিন্তু পরিকল্পনা তৈরি করতে পারবো না, কারণ বর্তমান সমস্যার উপর বেস করে আমাকে বর্তমান পরিকল্পনাটা নিয়ে আসতে হবে এবং সেটাকে মিনিমাইজ করে সেটার উপর বেস করে আমাকে কিন্তু আগাতে হবে। এই জন্য বলা হচ্ছে বর্তমান কী সমস্যা আছে সেটাকে অবশ্যই ভালো করে অবজার্ভ করতে হবে, পাশাপাশি ভবিষ্যতে কী ধরনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে বা আসতে পারে সেটাও আমাকে চিন্তা করে আমার পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তার পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগিতার অবস্থা। আমি যে মার্কেটে যেখানে আমার যে প্রোডাক্টটা সেম প্যারালাল আর কী ধরনের প্রোডাক্ট মার্কেটে আছে এবং তারা কী ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল গ্রহণ করতেছে সেটা আমাকে চিন্তা করতে হবে। তাদের অবস্থার উপর বেস করে আমার পরিকল্পনা সেরকম হতে হবে। যদি এমন হয় আমি একটা সাবান উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান, এখন আমি গোসলের সাবান মার্কেটে ছাড়বো বা মার্কেটে আমার সাবান প্রচলিত আছে, কিন্তু এগুলো আমার কম্পিটিটর যারা বা প্রতিযোগী যারা তারা হতে পারে দেখা গেলো অনেক সময় সাবানে ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে 2টা কিনলে একটা ফ্রি দিচ্ছে বা এর সাথে একটা ডিটারজেন্ট ফ্রি দিচ্ছে, বিভিন্ন ক্যাম্পেইন তারা করতেছে। এক্ষেত্রে আমাকে কিন্তু ওইভাবেই কী করতে হবে, তাদের সাথে আমাকে কী করতে হবে, কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য তারা যে ধরনের ক্যাম্পেইন গ্রহণ করে ওইটাকে ওভারকাম করার জন্য বা আমার কাস্টমারকে ধরে রাখার জন্য, নতুন নতুন কাস্টমারকে আমার প্রতিষ্ঠানের দিকে টেনে আনার জন্য আমাকে কী করতে হবে, ওই ধরনের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। ওই ধরনের আমরা বলি যে মার্কেটিং প্রমোশন বা যেটা বলে প্রমোশনাল কার্যক্রম বা অ্যাক্টিভিটিস এখানে গ্রহণ করতে হবে। লাস্ট পয়েন্ট যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা। ওভারঅল একটা প্রতিষ্ঠান বা একটা ব্যবসা প্রতিষ্ঠান বলি আর প্রফিটেবল এবং নন প্রফিট অর্গানাইজেশন যাই বলি, প্রত্যেকটা জিনিসই কি দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থার উপর নির্ভর করে। দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে পরিকল্পনা অনুযায়ী পরবর্তীতে সেটা অ্যাচিভ করা সহজ হবে। আর যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তাহলে কী হবে, যত সুন্দর পরিকল্পনা থাকুক সেটা কখনো বাস্তবায়ন করা সম্ভব হবে না। এক্ষেত্রে প্রতি পদে পদে বাধাপ্রাপ্ত হতে হবে। অনেক সময় দেখা যাবে পণ্য আনসোল্ড বা অবিক্রিত অবস্থায় থাকবে বা মার্কেটে ডিমান্ড কমে যাবে। আর পাশাপাশি যেটা হচ্ছে রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা পরিকল্পনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়।
এখন পরিকল্পনা করলাম একটা স্মুথ একটা পজিশনে বা সময়, পরবর্তী দেখা গেলো যে পলিটিক্যাল স্টেবিলিটি, দ্যাট মিন্স পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি হলো। পরবর্তী দেখা গেলো হরতাল, ধর্মঘট, ঘেরাও, অবরোধ, বিভিন্ন কারণে কী হলো, উৎপাদন বন্ধ হয়ে যাবে, পরিকল্পনা বাস্তবায়ন করা অনেক সময় ব্যাহত হবে বা বাস্তবায়ন করা অনেক সময় সম্ভব হবে না। এই জন্য বলা হচ্ছে যে পরিকল্পনার উপর যে এক্সটার্নাল ফ্যাক্টর, সেটা হলো দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা সরাসরি পরিকল্পনাকে প্রভাব বিস্তার করে। তো আমরা যদি পরিকল্পনা প্রণয়ন করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই উপরোক্ত বিষয়গুলো অবশ্যই আমাদেরকে মাথায় নিয়ে তারপরে আমাদের পরিকল্পনার প্রণয়ন করতে হবে। এবং পরিকল্পনা উক্ত বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে কনসিডার করে পরিকল্পনা প্রণয়ন করি, আশা করি আমাদের পরিকল্পনা সঠিক হবে এবং সেটা প্রতিষ্ঠানের স্বার্থে প্রতিষ্ঠান তার লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে সফল হবে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেছ এবং আশা করি তোমরা তোমাদের বাস্তব জীবনে পরিকল্পনা যখন প্রণয়ন করবে, তখন এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, পরিকল্পনা কিন্তু এভরিহোয়ার, ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে প্রত্যেকটা লেভেলে তোমাকে কী করতে হবে, পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এই জন্যই বলা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের জন্য আমাদের এই বিষয়গুলো জানা খুবই জরুরি ছিল। আশা করি পরবর্তীতে আমরা যখন পরিকল্পনা প্রণয়ন করব, সেটা উপরোক্ত বিষয়গুলো মাথায় রেখে করবো, ইনশাল্লাহ আমাদের পরিকল্পনা ব্যর্থ হবে না এবং পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সহজে অর্জন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। কোভিড-19 থেকে প্রত্যেকে সচেতন থাকবে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।